বিচ্ছিন্ন একটি রাষ্ট্র গড়ে তোলার একটি পরিকল্পনা ছিল। মানে শেখ হাসিনা আরো ২ বছর আগে যা বলে গিয়েছেন, আর সেগুলোর সাথে কি আমরা এই বিষয়গুলো মেলাবো? মানে আপনি কি সেদিকেই মিন করতে চাচ্ছেন? না, এখানে শেখ হাসিনার কথা মিলানো দরকার নেই। মিলানোর দরকার নেই কারণ হলো যেখানে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মি ওয়ান অফ দ্য টপ 10। ওখানে এরকম আরাকান আর্মির মতো 10টা গ্রুপ আছে। হুম, 10টা গ্রুপ আছে, এই সশস্ত্র 10টা গ্রুপ, যাদের মধ্যে কিছু পাহাড়ি উপজাতি আছে। মায়ানমারের ভিতরের 3টি গ্রুপ, অর্থাৎ আরাকান আর্মি, তাদের প্রতিদ্বন্দ্বী আরসা, হুম, হুম, এবং আরসার সাথে সাথে আবার কুকিচিন যে বিদ্রোহী গ্রুপটা আছে সেই গ্রুপ, অর্থাৎ 3টা সশস্ত্র গ্রুপ। এখানে তারা পারস্পরিকভাবে বাংলাদেশের এই ল্যান্ড ব্যবহার করে কাজ করছে। আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশের কয়েকটি ইসলামিক গ্রুপ তথাকথিত নিষিদ্ধ ইসলামিক গ্রুপ, প্লাস এমনি রাজনৈতিক গ্রুপ, এদের সাথে এদের ভালো সম্পর্ক আছে। অনেকগুলো প্রতিষ্ঠান পাহাড়ে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান ওই পাহাড়ের মধ্যে আছে। সেখানে এদের তৎপরতা সীমাহীন। ফলে এই বিষয়গুলো, এদের উইংস এখন ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, এদের উইংস আরো উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। সো ইটস নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ অলসো এ হুম। পলিটিক্যাল প্রবলেম অ্যাট দিস মোমেন্ট। এবং এদের এই যে বললাম যে 10টা সশস্ত্র গোষ্ঠী, এদের সঙ্গে চীনের যোগাযোগ আছে, এদের সঙ্গে মায়ানমারের যোগাযোগ আছে, এদের সঙ্গে ভারতের যোগাযোগ আছে। এখন এদের সঙ্গে সবার মুরব্বী হিসেবে আমেরিকা এদের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদের সঙ্গে তালেবানের সংযোগ আছে, এদের সাথে তেহরিকি পাকিস্তান যে তালেবান, আফগানিস্তান সংগঠন। টিটিপি, হুম, হুম, হুম। এদের সাথে এদের সাথে সংযোগ আছে। সব মিলিয়ে মানে এই বিষয়টি কেবলমাত্র জঙ্গল সলিমপুরের বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী গ্রুপ নয়। কিন্তু আপনি যদি দুর্বল অবস্থানে থেকে ভারতকে বারবার খুঁচাতে থাকেন, তাহলে ওরা আপনার জায়গাটা দখল করে নেবে। ওরা দখল করে নিয়ে চিকেন নেককে, আপনি যেটা বললেন, এলিফ্যান্ট নেক করে ফেলবে। তো জনাব সালাউদ্দিন সাহেব ওনার মন্ত্রণালয় বা অন্য যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললে উনি প্রায়ই এলোমেলো করে ফেলেন। পূবের চাঁদ পশ্চিমে নিয়ে যান এবং দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যান। এতে করে উনিও নিজেও বিপদে পড়েন, ওনার নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিব্রত বোধ করেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং অবশ্যই সাংবাদিক ও কলামিস্ট গোলাম মাওলা রানী। জনাব গোলাম মাওলা রানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনার কাছে যে বিষয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামে একটা দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। র্যাবের অস্থায়ী ক্যাম্পে ইউনূস বাহিনী বা কথিত রোকন বাহিনীর সদস্যরা এই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। আহ এটিকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি মন্তব্য করেছেন যে গত ১৭ বছরে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার তেমন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, তাই এই ধরনের হামলা। আসলে এটি বলে এই ধরনের দুর্ধর্ষ হামলাকে পাশ কাটানোর কোনো সুযোগ আছে কিনা? একই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন, তিনি আসলে ১৭ বছর বলতে কোন ১৭ বছরকে বুঝিয়েছেন? আমি বুঝতে পারিনি। আপনি ধরতে পারছেন কিনা আমি জানি না। 111 সরকারের ২ বছর সহ আওয়ামী লীগের ১৫.৫ বছর, নাকি আওয়ামী লীগের ১৫.৫ বছর সহ ডক্টর ইউনূসের ১.৫ বছরকে উনি কাউন্ট করছেন? ধন্যবাদ পন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত জনাব সালাউদ্দিন সাহেব চমৎকারভাবে কথা বলেন, কিন্তু পার্লামেন্টে ওনার যে বক্তব্য সেটা সংবিধান নিয়ে বা মানে পুঁথিগত যে সকল বিদ্যা সেই সকল বিষয় নিয়ে কথা বললে পয়েন্টিফাই এবং শুনতে ভালো লাগে। কিন্তু ওনার মন্ত্রণালয় বা অন্য যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললে উনি প্রায়ই এলোমেলো করে ফেলেন। পূবের চাঁদ পশ্চিমে নিয়ে যান এবং দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যান। এতে করে উনিও নিজেও বিপদে পড়েন, ওনার নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিব্রত বোধ করেন। এর কারণ হলো তাকে তো আসলে বর্তমান সরকার একেবারে সর্বোচ্চ মর্যাদায় রেখেছে। ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তিনি তারেক রহমান সাহেবের শিক্ষক, তার উপর তারেক রহমান সাহেবের ছায়া। তো সব মিলিয়ে ওনার আসলে অনেক সতর্কভাবে কথাবার্তা বলা উচিত। এই কারণে বলা উচিত, আমি প্রথমেই বলি, চট্টগ্রামে যে একটা দুর্ধর্ষ জায়গা আছে জঙ্গল সলিমপুর, এটা কিন্তু এই ইনুসের জামানাতে আমরা এই প্রথম মানে সাধারণ মানুষ, দেশবাসী জানতে পারলো। কিন্তু এর আগে কিন্তু ব্যাপকভাবে ওখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বা ওখানে মারাত্মক কিছু একটা হয়েছে। আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকটা অপারেশন হয়েছে সাকসেসফুলি, এবং সেখানে যা কিছু হয়েছে সবগুলো পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি মিলিটারি অপারেশন হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে ছিল।
অর্থাৎ অপরাধীরা পালিয়ে গেছে, শাস্তি পেয়েছে এবং ধরা পড়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সফল হয়েছে তখন এই বিষয়গুলো কখনোই আমাদের জাতীয় নিউজ হয়নি। কিন্তু ইউনূসের জমানাতে প্লাস এই যে এই সময়টিতে বারবার মনে হচ্ছে যে ওখানে যারা আছে তারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এটা নিঃসন্দেহে এই গত 2 বছর ধরে যারা এই দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এবং এই সময়টাতে হয় সরকারের দোষ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দোষ, অথবা ওখানে যারা মাতুব্বরি করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তারা দেশ এবং বিদেশ থেকে জঙ্গল সলিমপুরকে একটা দুর্গ বানানোর জন্য নানা রকম লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছে। আদারওয়াইজ একটা রাষ্ট্রকে, একটা ছোট এলাকা, একটা রাষ্ট্রকে এইভাবে চ্যালেঞ্জ জানানোর শক্তি তাদের কখনই হতো না। এই ধ্রুব সত্যটি দেশের যারা সাধারণ মানুষ তারা বুঝেন, কিন্তু সালাউদ্দিন সাহেব কেন বুঝেন না, এটা আমার যথেষ্ট সন্দেহ মনে হয়। আপনারা জানেন যে একটা ডিপ স্টেট চট্টগ্রামকে কেন্দ্র করে, গ্রেটার চট্টগ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই Right. ডিপ স্টেটের যে কথাবার্তা আমি 2014 সনে শুনে আসছি, যে বান্দরবনে গেলাম, সে বান্দরবনে আওয়ামী লীগের যিনি সভাপতি না সেক্রেটারি, ওনার নাম মুজিবুর রহমান বা মুজিব ভাই নামে সবাই চিনেন, অত্যন্ত জনপ্রিয় এবং পুরো পার্বত্য জেলায় যাকে বলা হয় দ্বিতীয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের জামানাতে। তো তিনি অনেকগুলো কথা আমাকে বলছিলেন ওই সময়টিতে, যে এখানে এইভাবে কুকিচিন থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র গ্রুপ প্রায় 10,000 থেকে 11,000 অস্ত্রধারী গ্রুপ ওই 2014-15 সনে সেখানে কাজ করে আসছিল, এবং সেটা এখন আরো অনেক বেড়েছে। এদের মধ্যে থেকে একটা গ্রুপ পাহাড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আরেকটি গ্রুপ রাজনীতি করে, আর একটা গ্রুপ দেশের বাইরে পতাকা স্বাধীন ওই পাহাড়ের একটা স্থান জুম ল্যান্ড করার জন্য তারা কিন্তু একটা আলটিমেটলি কাজকর্ম তারা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো এটা নিয়ে সেনাবাহিনী, পুলিশ, তারপরে শেষে ওখানে যারা বিজিবি আছেন সবার সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে ওরা ওই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ওখান থেকে অনেক লোককে তারা শিক্ষিত করে এই দীর্ঘমেয়াদে ঢাকা শহরে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা এখন তাদেরকে অনেক কৌশলগত জায়গাতে দেখতে পাচ্ছি। মানে এই যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের পলিটিক্যাল উইংস আছে, মিলিটারি উইংস আছে, তাদের চাঁদাবাজি সমস্ত কিছু আছে। এখন যখন একটা প্রতিষ্ঠান ধরেন খুব দুর্বল অবস্থায় থাকে, তখন তারা গহীন অরণ্যে থাকে, আর সেখান থেকে যখন তারা শক্তিশালী হয় তারা ধীরে 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 তারা করে কি লোকালয়ের কাছাকাছি আসে। তখন এখন যে অবস্থা হচ্ছে দেখবেন যে এই গ্রুপটির একটা বিরাট অংশ কক্সবাজার শহর তারা নিয়ন্ত্রণ করছে, টেকনাফ এবং রোহিঙ্গা শিবিরগুলোতে এরা নিয়ন্ত্রণ করছে। এবং আমার যেটা জানি, ওই খাগড়াছড়ির যে ওয়াদুদ সাহেব আছেন তার সাথে আমার কথাবার্তা হলো, ওখানেও এদের তৎপরতা, খাগড়াছড়িতে, বান্দরবন, রাঙামাটিতে একেবারে শহর পর্যায়ে এদের তৎপরতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবং এই উইংসটি চট্টগ্রাম এলাকাকে কেন্দ্র করে, সেই চট্টগ্রাম এলাকা কেন্দ্র করে শহরের কাছের সবচেয়ে দুর্গম যে এলাকা সেটা হলো জঙ্গল সলিমপুর, সেখানে তারা অবস্থান নিয়েছে। এবং সেখানে যদি তারা অবস্থান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, সেখানে তারা অবস্থান নিয়ে যদি ক্যান্টনমেন্টকে টার্গেট করে, নৌবাহিনী সদর দপ্তরকে টার্গেট করে, সেখানে ভাটিয়ারিকে টার্গেট করে, সেখানে তারা যদি চট্টগ্রাম বন্দর টার্গেট করে যে কোনো একটা অপতৎপরতা চালায়, এবং এর সঙ্গে যে সকল দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে বলে আমরা মনে করি যে এদের সঙ্গে বিভিন্ন দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে, তাহলে এটা এরকম ঘটনা ঘটবে। সলিমপুরে এই ঘটনা ঘটবেই, একের পর এই ঘটনা ঘটবে। এখন এই বিষয়গুলো যে আমি বললাম, দেখেন আমি একজন সাধারণ মানুষ, আই এম নট এ মিলিটারি এক্সপার্ট। তা আমি এই তথ্যগুলো আমার কাছে আছে 2014 থেকে, এবং এটা আমি শুধু আপনার কাছে বলছি না, আমি বাংলাদেশ প্রতিদিনই আবার এগুলো নিয়ে একাধিকবার কিন্তু মানে উপসম্পাদকীয়, হ্যাঁ হ্যাঁ, কলাম লিখেছি আওয়ামী লীগ জমানাতে। তো কাজী জনাব সালাউদ্দিন সাহেবের উচিত, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়ে বোঝা যে এই যে জঙ্গল সলিমপুরে হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতা বাড়লো, এতটা বাড়লো যে এখন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই
জঙ্গল সলিমপুরের নাম জানে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে দুটো পুলিশ একাডেমি তৈরি করা হবে, র্যাবের ঘাঁটি তৈরি করা হয়েছে, এমনকি যৌথ বাহিনী মিলিটারি সহ সেখানে করা হবে। ইট মিনস যে এখানে কেবলমাত্র কিছু লোক চুরাকারবারি করে বা কিছু লোক এখানে সন্ত্রাসী করে, নট লাইক দ্যাট। এটাকে কেন্দ্র করে বড় কিছু, আরো বড় কিছু হচ্ছে। So, এই সকল কথা আমি আমি স্ট্রেট আপনার কথা ফরওয়ার্ড। একটু ইন্টারাপ্ট করি, আরো বড় কিছু বলতে আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করছেন যে শেখ হাসিনা বলে গিয়েছিলেন খ্রিস্টান রাজ্য তৈরি হতে পারে বাংলাদেশের কিছু অংশ নিয়ে? আমরা দেখলাম যে কদিন আগে আরাকান আর্মি চট্টগ্রামে একটি অংশকে তাদের ম্যাপের মধ্যে সংযোজন করেছে। এবং আরেকটু মনে করিয়ে দিলে গত মাসখানেক আগে দিল্লি থেকে ইউক্রেনের 6 জন নাগরিক এবং মার্কিন এক নাগরিক আটক হয়েছেন। তারা নাকি মিজোরাম থেকে আরাকান আর্মির কাছে ড্রোন টোন ইত্যাদি ইত্যাদি সরবরাহ করছিল, মানে সমরাস্ত্র। এবং দিল্লি পুলিশ যেটি জানিয়েছে তাদের বিচ্ছিন্ন একটি রাষ্ট্র গড়ে তোলার একটি পরিকল্পনা ছিল, মানে শেখ হাসিনা আরো 2 বছর আগে যে বলে গিয়েছেন। আর সেগুলোর সাথে কি আমরা এই বিষয়গুলো মেলাবো? মানে আপনি কি সেদিকেই মিন করতে চাচ্ছেন? না, এখানে শেখ হাসিনার কথা মিলানো দরকার নেই। মিলানো দরকার নেই কারণ হলো যেখানে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মি ওয়ান অফ দ্য টপ 10। ওখানে এরকম আরাকান আর্মির মতো 10টা গ্রুপ আছে। হুম, 10টা গ্রুপ আছে, এই সশস্ত্র 10টা গ্রুপ, যাদের মধ্যে কিছু পাহাড়ি উপজাতি আছে। মায়ানমারের ভিতরের 3টি গ্রুপ, অর্থাৎ আরাকান আর্মি, তাদের প্রতিদ্বন্দ্বী আরসা, হুম, হুম। এবং আরসার সাথে সাথে আবার কুকিচিন যে বিদ্রোহী গ্রুপটা আছে সেই গ্রুপ, অর্থাৎ 3টা সশস্ত্র গ্রুপ এখানে তারা পারস্পরিকভাবে বাংলাদেশের এই ল্যান্ড ব্যবহার করে কাজ করছে। আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশের কয়েকটি ইসলামিক গ্রুপ তথাকথিত নিষিদ্ধ ইসলামিক গ্রুপ প্লাস এমনি রাজনৈতিক গ্রুপ, এদের সাথে এদের ভালো সম্পর্ক আছে। অনেকগুলো প্রতিষ্ঠান পাহাড়ে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান ওই পাহাড়ের মধ্যে আছে, সেখানে এদের তৎপরতা সীমাহীন। ফলে এই বিষয়গুলো, এদের উইংস এখন ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, এদের উইংস আরো উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। সো ইটস নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ অলসো এ পলিটিক্যাল প্রবলেম অ্যাট দিস মোমেন্ট। এবং এদের এই যে বললাম যে 10টা সশস্ত্র গোষ্ঠী, এদের সঙ্গে চীনের যোগাযোগ আছে, এদের সঙ্গে মায়ানমারের যোগাযোগ আছে, এদের সঙ্গে ভারতের যোগাযোগ আছে। এখন এদের সঙ্গে সবার মুরব্বী হিসাবে আমেরিকা এদের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদের সঙ্গে তালেবানের সংযোগ আছে, এদের সাথে তেহরিকি পাকিস্তান যে তালেবান, আফগানিস্তান সংযুক্ত। টিটিপি, হুম, হুম, হুম। এদের সাথে এদের সাথে সংযোগ আছে। সব মিলিয়ে মানে এই বিষয়টি কেবলমাত্র জঙ্গল সলিমপুরের বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী গ্রুপ নয়, ইটস এ আচ্ছা। চেইন, ইটস এ কমান্ড। ফলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। এবং ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু এটা যদি আমরা, ক্যান্সার হয়েছে শরীরে, এটা যদি আমরা গোপন করি যে লোকজন বলবে কি এই লোকটার ক্যান্সার হলো কি করে, এটা ব্যাপার না। এটা দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে, বহু বহু বছর ধরে এটা চলে আসছে। তো সেই দিক থেকে ওখানকার যে বাস্তব সমস্যা, সেই বাস্তব সমস্যার জন্য যেখানে অপারেশন দরকার সেই অপারেশন দরকার। আর আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা সবেমাত্র শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন, যে 2 ফুটা হোমিওপ্যাথিক ওষুধ খেলে ধীরে ধীরে এটা ভালো হবে। সো ইটস ভেরি আনফেয়ার, এবং এটা উনি নিজে বিপদে পড়বেন এবং ওনার যে নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিপদে পড়বেন। জিনিসটা এত সহজ নয়। আমাদের সাপ্লিমেন্ট কোশ্চেনটি ছিল যে 17 বছর কাউন্টিংটা কিভাবে হচ্ছে, মানে ধরে নিলাম আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধরে নিলাম এখন হলো কি, না না, এখন আমি দেখলাম যে মানুষের মানে এখন যেটা হচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যে কোনো কারণ হোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাসুরের মতো সম্মান করছেন, ভীষণ রকম সম্মান করছেন, তাকে কষ্ট দিতে চাচ্ছেন না। এখন এটাকে আমি ওকে ভাসুর বলবো না, দাদু বলবো না, আরো কিছু বলবো, চাচা মিয়া বলবো, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপি যারা সব লোকজন আছে না, তারা সবাই ওনাকে ভীষণ রকম সম্মান করে এবং তাকে তার প্রতি কৃতজ্ঞ। ফলে কি হলো, এই হামের যে বিষয়টি, যেটা শিশু মৃত্যুর যে ঘটনা বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে, তো এই সকল বিষয়ে উনার দায় দায়িত্ব মানে যাকে বলা হয় কমানোর জন্য বা ওনাকে মানে সার্টিফাই করার জন্য, ওনাকে কলঙ্ক মুক্ত করার জন্য এখন অনেকেই দেখলাম যে সেই আওয়ামী লীগ জমানাকে টানছে। যে শুরুটা হয়েছিল আওয়ামী লীগ থেকে। আমি দেখলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী
উনি একেবারে প্রথমে বিদ্রোহী কবি নজরুলের মতো বলে ফেললেন যে হুম। নির্মম নিষ্ঠুরভাবে সমস্ত জিনিস এই আওয়ামী লীগ জামানাতে কোনো সমস্যা ছিল না, সমস্ত শুরুটাই হয়েছে নূরজাহান বেগমের দ্বারা। আজকে সামাজিক মাধ্যমে দেখলাম যে তিনি এটা বলছে যে এটা আসলে আওয়ামী লীগ জামানা থেকে ইউনিসেফ এই সমস্ত কথাবার্তা বলছে। তো এই বিষয়গুলো আসলে সরকারের নেতিবাচক দিক। যখন ইউনিসেফ বলবে যে না, আওয়ামী লীগ জামানাতে আমাদের কোনো সমস্যা ছিল না, আওয়ামী লীগ জামানাতে আমাদের সমস্যা ছিল না, আমাদের সমস্যা হয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা থেকে, এটা বলবে, দেখবেন খুব দ্রুত বলবে। তখন এই যে জনাব যেটা স্বাস্থ্যমন্ত্রী তখন কি বলবেন? একইভাবে এই যে জঙ্গল সলিমপুরের যে কথাটা আমি আপনাকে এখানে বললাম, যে এই ঘটনাটা আমি জানি, ফলে তিনি যেভাবে 17 বছর বা 16 বছর যে জিনিসগুলো বলছেন যে নট লাইক দ্যাট, ওই পুরো সময়টাতে বাংলাদেশের জঙ্গিবাদ, শেখ হাসিনার জমানাতে বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের উগ্রবাদ, এটা অলমোস্ট 90% নিয়ন্ত্রিত ছিল। আবার অনেকগুলো ঢাকাতে নাটক হয়েছে, জঙ্গিবাদের কথা বলে অনেক নিরীহ মানুষকে অত্যাচার করা হয়েছে, এটা সঠিক, এতে কোনো অস্বীকার করার ব্যাপার নেই। কিন্তু তারপরেও যেটা হলো, শেখ হাসিনা পুরো জমানাতে পুরো পরিস্থিতি, সেটা জঙ্গল সলিমপুর হোক কিংবা বান্দরবন হোক, খাগড়াছড়ি হোক, ওখান থেকে হঠাৎ করে মানে একেবারে গভীর জঙ্গল থেকে বের হয়ে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিরাট নেতা হয়ে যেতে পারেনি, যে এরকম অবস্থা হয়নি। কিন্তু এই জিনিসগুলো অতি দ্রুত ঘটে গেছে গত 2 বছরে। তো কাজেই এই বিষয়গুলো ইচ্ছা করলে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না, এটা সম্ভব না, এটা ইম্পসিবল, ইটস এ লাইং। আহ, এই বিষয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। তাহলে যা কিছু শোনা যাচ্ছে সেটি শেখ হাসিনা আগে থেকে মন্তব্য করুন বা তার সোর্স থেকে বলুন আর না বলুন, আপনি যা দেখছেন এবং ভূ রাজনৈতিক যে খেলাগুলো চলছে সেই জায়গা থেকে ষড়যন্ত্রটা খুবই গভীর জায়গায় এবং ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেটের সঙ্গে মানে পশ্চিমা ডিপ স্টেটটাও জড়িত। বিষয়টি কি আপনি এভাবে বলতে চাইবেন বা দেখছেন কিনা? না, অবশ্যই সঙ্গতের কারণে এখানে 3 থেকে 4টি বিষয় আছে। একটা বিষয় হলো যে পার্বত্য এলাকাকে কেন্দ্র করে বার্মা অ্যাক্ট অনুযায়ী বার্মার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী শাখা রাজ্য গড়ে তোলা, এটা গেল একটা। আর শেখ হাসিনা যেটা বলেছেন সেটা হলো বার্মা অ্যাক্টের বাইরে গিয়ে এই যে আমাদের পার্বত্য জেলা ইনক্লুডিং চট্টগ্রাম সহ অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন থেকে শুরু করে আরাকান রাজ্যের একটা বিরাট অংশ এবং ভারতের একটা অংশ, এই অংশকে নিয়ে, অর্থাৎ ভারতের যে মণিপুর রাজ্য সেটার একটি অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান রাজ্য পূর্ব তিমুরের মতো গড়ে তোলার আর একটা প্ল্যান। তো এখানে ধরুন আপনি মার্কিন ডিপ স্টেটের যে মানে রেজিম চেঞ্জ, বাংলাদেশের রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জ হলো বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা। তো সেই খণ্ড বিখণ্ড করলে যদি আরাকানে ওদের একটা স্বতন্ত্র ভূমি হয়ে যায় এবং সেটা হবে অ্যাবসলিউটলি আরাকান আর্মির জন্য। তা আরাকান আর্মির বাইরে যে অন্য যে সশস্ত্র গোষ্ঠীগুলো থাকবে, তাদেরকে তো আরাকান আর্মি থাকতে দিবেন না সেখানে। তো তাদেরকে রাখার জন্য তাদেরকে আবার আলাদা একটা জায়গা দরকার। এখন যদি আপনি আরসার সাথে বলেন, রোহিঙ্গাদের সাথে বলেন, তাদের সাথে তো আরাকান আর্মি মিল নাই। এখন তো আরসা, তারপরে শেষে রোহিঙ্গাদের মুসলিম যে গ্রুপগুলো আছে তাদের সঙ্গে তো আমেরিকা কাজগুলো করছে। ফলে এখানে আসলে দুটো, একটা হলো আরাকানের ভিতরে অ্যাবসলিউটলি আরাকান আর্মির জন্য একটা তারা রাষ্ট্র করবে, আর পূর্ব তিমুরের মতো একটা গোঁজামিল দিয়ে আমাদের বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন, মণিপুরের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লোক আরাকান থেকে, মংডু থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের মধ্যে আসে, তাদেরকে কেন্দ্র করে সেখানে আর একটা খ্রিস্টান রাষ্ট্র, সেই খ্রিস্টান রাষ্ট্র করার জন্য যে তৎপরতা, ফলে ওই অঞ্চলে দুটো তৎপরতা চলছে উইদিন, মানে আরাকানের মানে মধ্যে এবং আরাকানের কিছু অংশ নিয়ে, তারপরে শেষে ভারতের কিছু অংশ নিয়ে এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে আর একটা খ্রিস্টান রাষ্ট্র, এই দুটো চলছে। থার্ডলি হলো যেটাকে আমরা ডিপ স্টেট বলি, ওটা হলো মানে বার্মা অ্যাক্টের ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট। আর থার্ডলি যেটা স্টেট হলো, তারা এই ঢাকাকে কেন্দ্র করে এমন একটা সরকার তারা গড়তে চাচ্ছে যে সরকারটি অ্যাবসলিউটলি আমেরিকার তাবেদার হবে। এবং যেহেতু তারা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ওই পুরো এলাকাটাকে নিয়ে চক্রান্ত করছে, এর প্রেক্ষিতে
যে জিনিসটা হচ্ছে যে এই বাংলায় ওই চট্টগ্রামের যে সমুদ্র থেকে শুরু করে টোটাল যে যা কিছু আছে এটা মংলা, এবং ওই যে আমাদের যে কুয়াকাটা, খেপুপাড়া কুয়াকাটা, ওই এলাকাতে যে ডিপ সি পোর্ট হয়েছে, এদিকে এগুলো সরিয়ে এনে চট্টগ্রাম বন্দরটাই ওদের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কিন্তু কাজ করছে। কারণ এই কাজগুলো করার জন্য তাদেরকে বাংলাদেশের মানে পুরো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিকে একটা গোটা দিতে হবে। সবগুলো দুর্বল হয়ে যাবে, যে যার অবস্থান থেকে ফকিরের মতো নিজের পেট নিয়ে চিন্তা করবে, দেশ নিয়ে তাদের আর চিন্তা করার সময় থাকবে না। তো এইভাবে আসলে পুরো বাংলাদেশকে নিয়েই কিন্তু একটা চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্তের জায়গাতে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে হোয়াট ইজ হ্যাপেনিং, এই সর্বনাশের যে খেলা চলছে সেই খেলাটাকে বুঝতে হবে। এখানে কোনো অবস্থাতে আওয়ামী লীগও নাই, বিএনপি নাই। এখানে আওয়ামী লীগ থাকলে একই অবস্থা খেলাগুলো চলতো, এখন বিএনপির জামানাতে, ইউনূসের জামানাতে চলছে। আগামীতে এই খেলাটা বন্ধ করার জন্য খুব বড় মানের দার্শনিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ছাড়া, মানে উদারতা ছাড়া আপনি একে খুশিয়ে ওকে বাদ দিয়ে, একে বিদেশে পাঠিয়ে, ওকে জঙ্গি বলে, ওকে জামাতকে বলে, ওকে হেফাজত বলে বিভক্তি তৈরি করে আপনি এই যে এখন বাংলাদেশকে কেন্দ্র করে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত মোকাবেলা করতে পারবেন না, শেষ হয়ে যাবেন। এই হলো আপনি এই আমার বিষয়ে ব্যক্তিগত মতামত। না, ঠিক আছে, ব্যাখ্যা তো অবশ্যই আপনার সমীকরণ অনুযায়ী তো মিলছে অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে এতদিন আমরা শুনেছি যে একটা চক্রান্ত রয়েছে বা পরিকল্পনা রয়েছে, আপনি কি বাস্তবে এর কোনো আহ মানে কি বলে কোনো আলামত দেখতে পাচ্ছেন কিনা যে অলরেডি সেই ধরনের দিকে তারা অগ্রসর হয়ে গেছে অনেকখানি? বাস্তবে বলতে কি, আপনি যখন দেখবেন যে মানুষের কোনো একটা জায়গাতে যখন এরকম অবস্থা তৈরি হয়, তখন মানুষের চিন্তা জগতে আঘাত করা হয়। এখন আমাদের দেশে দেশ নিয়ে এককভাবে কোনো ভালো চিন্তা করার মানুষের সংখ্যা নেই। 2 নম্বর হলো যে আমাদের এখানে বেশিরভাগ যারা সমাজের বড় সড়ো মানুষ, এদের কারো মাথা বিক্রি হয়ে গেছে, এদের কারো বুক বিক্রি হয়ে গেছে, এদের কারো পেট বিক্রি হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে, 90 সনে বা 30 বছর আগে, 80-র দশকে আপনি সমাজে যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, বুদ্ধিজীবী, সাংবাদিক থেকে শুরু করে অর্থনীতিবিদ যে লোকগুলোকে দেখতেন, এখন সবাইকে দেখবেন যে এরা কেউ ইউএসএইড এর টাকা নিচ্ছে, এরা কেউ আমেরিকার টাকা নিচ্ছে, এরা কেউ ইউনুসের টাকা নিচ্ছে, মানে সব জায়গাতেই দালাল। কেউ রয়ের এজেন্ট, কারো নাম হচ্ছে রয়ের এজেন্ট, কারো নাম হচ্ছে আইএসআই এর এজেন্ট। কিন্তু বাংলাদেশের যে এজেন্ট, দেশপ্রেমিক, মাতৃভক্তি আছে, এইরকম মানে ওরকম লিডিং পর্যায়ে কে আছে বলেন তো? বাংলাদেশের ধরেন টপ যারা সংবাদপত্রের মালিক আছেন, সম্পাদক আছেন, টপ কবি আছেন, সাহিত্যিক আছেন, ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদ আছেন, আপনি কাকে বলতে পারবেন যে এই লোকটি, তার উপর দিয়ে যদি পাগলা হাতি চলে যায়, তাকে যদি বাঘের সামনে ফেলে দেওয়া হয়, তবু সে বলবে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার জীবনের বিনিময়ে আমার জাতীয় পতাকা আর আমার এই যে আহ, জাতীয় সঙ্গীত আর আমার মাতৃভূমি, আমার এই মানচিত্র, এটা আমি দিব না, আমাকে মেরে ফেলো। এরকম একজন লোক আপনি খুঁজে বের করেন। তো এই যে দেখেন আমাদের চিন্তা জগতে, যে পাপ আমাদের যে কোনো একটা লোককে যদি বলা হয় আমেরিকান ক্লাবে আসো, তোমাকে রাতে তোমার সাথে ডিনার করব, সে খুশিতে আনন্দে কাপড় খুলে দৌড় দেবে। সে যে উলঙ্গ এটাও তার খেয়াল থাকবে না। নিজে তো যাবে, যাওয়ার সময় বউকেও নিয়ে যাবে, যে আসো আমরা একসাথে সেখানে যাই, আজকে আমাকে আমেরিকান ক্লাবে দাওয়াত করেছে, আজকে আমাকে কানাডিয়ান ক্লাবে দাওয়াত করেছে। যদি আপনাকে একটা টিকিট পাঠানো হয়, কামন আপনারা সিঙ্গাপুরে আসেন, ব্যাংককে আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানানো হবে। এই বাংলায় বহু মানুষ যারা মেম্বার হতে পারে না, তারাও প্রধানমন্ত্রী হওয়ার জন্য সিঙ্গাপুর, ব্যাংককে চলে গেছেন। এরকম ঘটনা তো আমাদের গোয়েন্দা সংস্থাদের হাতে আছে। এই যে লোভী মানুষ, ভীষণ রকম লোভী মানুষ, এদের সংখ্যা তো অনেক অনেক বেশি। তো এই যে ডিপ স্টেট যারা আছে, তাদের যে এজেন্ট আছে, ডিপ স্টেটের তো পাকিস্তানি ভার্সন আছে, আইএসআই গ্রুপ আছে, ডিপ স্টেটের র ভার্সন আছে। তারপরে ডিপ স্টেটের আপনি তো জানেন যে মার্কিন, আমেরিকার দুটো যে সংস্থা, সেটা পেন্টাগন আছে, এফবিআই আছে। আবার পেন্টাগনের যে আরেকটা সংস্থা, সেটা সিআইএ আছে। তো এদের যারা এজেন্ট আছে, তার সঙ্গে সঙ্গে ইউরোপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তুরস্কের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যাদের গোয়েন্দা সংস্থার এজেন্ট এই বাংলাদেশে বহু মানুষকে কিনে ফেলেছে। ঘন ঘন দেখবেন যে একেবারে অনুলক্ষ লোক
এই তুরস্ক যাচ্ছে, এই ফেসবুক খুলে দেখবো যে আমি তুরস্ক ঘুরে যাচ্ছি। আরে বাবা, আমরা আমরা আজকে 8-10 বছর যাবৎ ঢাকার বাইরে এয়ারপোর্টে যাওয়ার মতো পয়সা উপার্জন করতে পারি না, সেখানে তারা ঘন ঘন তুরস্ক যাচ্ছে, ঘন ঘন আমেরিকা যাচ্ছে, এই ঘন ঘন ইংল্যান্ডে যাচ্ছে, ঘন ঘন জাপান যাচ্ছে। এই টাকা কোত্থেকে আসে একেবারে, মানে এই সমস্ত লোক, মানে তাদের কারোর বেতন 1 লাখ 1.5 লাখ টাকার বেশি না। তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকার বেতন পেয়ে একটা লোক যদি গুলশান বনানীতে বাসা করে থাকে, মানে নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকে, 2-3টা গাড়ি ব্যবহার করে, ছেলে মেয়ে আমেরিকাতে পড়ায়, সকাল বিকাল সেরাটনায় খায়, বড় বড় অনুষ্ঠান করে, টাকা কোত্থেকে আসে বলেন তো? ফলে ওরা করে কি, এই যে আমাদের ভিতর থেকে ধরে ধরে বহু মানুষকে এইভাবে তারা পশু বানিয়ে ফেলেছে, তারা এখন আর মানুষ নাই। এই পশুর কাছে, মানে পশুর কাছে ঘাসই গুরুত্বপূর্ণ। পশু কখনো জমি নিয়ে বা মালিক নিয়ে কখনো চিন্তা করে না, সে শুধু চিন্তা করে তার কাঁধের উপর যে জোয়াল আছে, হাল চাষ করার জন্য যে জোয়াল আছে সেটা চিন্তা করে, পেছনে একটা চাবুক আছে চাবুকের কথা চিন্তা করে, আর তার সামনে যে ঘাস দেওয়া হয় এই ঘাসের কথা চিন্তা করে। এই সমাজের বহু মানুষকে এখন ওইভাবে ডিপ স্টেটের ঘাস খাইয়ে তাদেরকে পশুর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এটাই হলো আমরা যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি তার একটা বড় নমুনা। একটা প্রশ্ন দিয়ে আমরা এই পর্ব শেষ করবো। আহ ভারতের চিকেন স্নেক নিয়ে তো অনেক কথা বলা হয়েছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ডক্টর ইউনূসের মন্ত্রী, উপদেষ্টা পরিষদের সদস্যরা, মাহমুদ আলম হোক, কাসিম মাহমুদ সজীব ভুঁইয়া হোক, আরো অনেকে, বা এনসিপি নেতারা অনেক ধরনের হুমকি ধামকি দিয়েছে, চিকেন স্নেক দখল করে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। ভারত নিশ্চয়ই চিকেন স্নেক নিয়ে নানান ধরনের উদ্বেগের মধ্যে আছে, থাকা খুবই স্বাভাবিক। এবং তারা শুনতে পেলাম যে ভারতের উপর, বাংলাদেশের উপর যে তার ট্রানজিটের উপরে নির্ভরশীল ছিল, কলকাতা থেকে সেভেন সিস্টার্স এ যাওয়া আসার ক্ষেত্রে বা গুডস নেওয়ার ক্ষেত্রে, তারা ওইখান থেকে ওর উপাস থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে আলাদা রুট বানিয়েছে। এবং যদি অনেকে বলেন যে ভারতের চিকেন স্নেক আর চিকেন স্নেক থাকবে না, এটি এলিফ্যান্ট নেক হয়ে যাবে। অর্থাৎ অনেকে এই কথাও বলার চেষ্টা করেন বাংলাদেশের কোনো কোনো অংশ দখল করে ভারত তার চিকেন স্নেকটাকে, মানে পরিসরটাকে বাড়াতে চায়। তার কোনো লক্ষণ কি আছে বা এটি সম্ভব কত মনে হয়? অবশ্যই সম্ভব। সম্ভব এই কারণে যে বহু বছর ধরে আপনি দেখেন, আমাদের যে ত্রিপুরা এবং কুমিল্লা, এটা একত্রে ছিল। হুম হুম মানে এটা একদিন দুদিন না, 1000 বছরের অধিক। এই যে আমাদের শচীন দেব বর্মন, R.D. বর্মন, এরা সবাই কুমিল্লার লোকজন। ত্রিপুরা রাজা মহারাজা এরা ওই কুমিল্লার এই পাশে ওই পাশে বিয়ে থা হতো। তো এটা তো এই অল্প কিছুদিন হলো আলাদা হয়েছে, 47-এর পরে। এরপরে আমাদের ধরেন আসামের একটা বিরাট অংশ এবং আমাদের সিলেট, এরা একত্রে ছিল। এটা বলাই হতো আসাম বেঙ্গল, মানে যাকে বলা হয় আসাম বেঙ্গল, মানে আসাম এবং বেঙ্গল প্রভিন্স বলা হতো এটাকে একত্রে, সিলেটের এই অঞ্চলটা। আবার আমাদের ধরেন রাজশাহীটা, এটা সবসময় মুর্শিদাবাদের সঙ্গে একটা ব্যাপার ছিল। এই যে আমাদের খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, এরশাদ, এদের দুজন জন্ম হয়েছে কোথায় বলেন তো? ওই যে ভারতের বুঝতে ওপারে, পারলাম। এর কারণে হুম হ্যাঁ পশ্চিমবঙ্গে। তো ওখানে যে শিলিগুড়ি বলেন আর ওই এলাকা বলেন, ওটা শত শত বছর তারা একত্রে থেকেছে। দিনাজপুর, রংপুর এবং হুম হুম শিলিগুড়ি ওই অঞ্চলটা একত্রে থেকেছে। এরপরে আমাদের যে পার্বত্য এলাকা দীর্ঘদিন ধরে মণিপুরের সাথে ছিল। এটা ডুরাল লাইনের মাধ্যমে এটা আলাদা করা হয়েছে 1947, তার আগ পর্যন্ত ঐতিহাসিকভাবে। এবং এরও আগে, অর্থাৎ ব্রিটিশ জমানার আগে, প্রায় 600 বছর ধরে বাংলা, বিহার, উড়িষ্যা একত্রে ছিল। তো তখন তো কোনো চিকেন নেক ছিল না, তখন তো কোনো এলিফ্যান্ট নেকই ছিল না। অ্যাজ এ হোল সবকিছু একটা নিজস্ব কান্ট্রির মধ্যে ছিল। ফলে আমরা ঢাকাতে বসে অনেকগুলো চিন্তা করছি, কিন্তু সীমান্তের যে মানুষের যে চিন্তা, তাদের যে রক্তের যে ব্লাড লাইন, ওটা এক হয়ে আছে। এবং এক্ষেত্রে যেটা হয় আপনি দেখুন, একটা চুম্বক, দুটো চুম্বক থাকে, এর মধ্যে যে চুম্বকটা সবচেয়ে বড় সে সেই চুম্বককে আকর্ষণ করে। সূর্য চন্দ্রকে আকর্ষণ করে, চন্দ্র সূর্যকে আকর্ষণ করে না। আবার চন্দ্রের যে আকর্ষণ, সেই আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। এটা হলো নিয়ম। তো এখন যে একটা বিভক্তি হয়েছে আমাদের সীমান্তে, সেই বিভক্তি হয়ে চিকেন নেক হয়েছে, বিভিন্ন নেক হয়েছে। এখন এই নেকের যে অংশটি সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, পলিটিক্যালি বেশি ম্যাচিউরড হবে, তারাই ভবিষ্যতে দখল করবে। যদি বাংলাদেশ এখানে চীনের সহযোগিতা নিয়ে, ইভেন আমেরিকার সহযোগিতা নিয়ে, ইভেন রাশিয়ার সহযোগিতা নিয়ে, এমন কি ISI মানে পাকিস্তানের সহযোগিতা নিয়ে, এই যে এখানে যদি একটা শক্তি বলয় তৈরি করতে পারে,
বলয় তৈরি করতে পারে, তাহলে ভারতের যে চিকেন নেক আছে এটা এলিফ্যান্ট নেক হয়ে আমরা কিন্তু ওদের একটা বিরাট অংশ দখল করতে পারবো। এবং এটা অতীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি করেছে, গিয়াসউদ্দিন আজম শাহ করেছে, এটা শায়েস্তা খান করেছে, পরাগল খা, সুটি খা এবং আলাউদ্দিন হোসেন শাহ এরা করেছে, বহুবার করেছে, মানে ওই অঞ্চল আমরা দখল করে নিয়েছি। আবার দেখা গেল যখন আমরা দুর্বল হয়েছি, যখন হুম, আমরা হুম। দুর্বল হয়ে গেছে, তখন আবার ওরা আমাদেরকে দখল করে নিয়ে গেছে। মানে বারবার বারবার, শুধুমাত্র এই মানচিত্র কখনই 100 বছর, এই যে আমাদের যে চিকেন নেকের যে মানচিত্রটা, আপনি দেখাতে পারবেন না যে কন্টিনিউয়াসলি 100 বছর কারো অধীন ছিল। ইট ডিপেন্ডস অন পলিটিক্যালি কে কতটা ম্যাচিউরড। এখন আপনি ভারতের সঙ্গে যদি বাংলা ভাষায় আমরা বলি পাঙ্গা নিতে চান, ভালো, ভারতের সাথে পাঙ্গা নেন। সেক্ষেত্রে ভারতে এসে আপনার মিলিটারি শক্তি, আপনার প্রস্তুতি থাকলে আপনি আপনার সুবিধা মতো ভারতের যে চিকেন নেকের যে জায়গাগুলো আছে কৌশলগত, সেগুলো আপনি দখল করে নিতে পারবেন, কোনো ওয়ে নাই। কিন্তু আপনি যদি দুর্বল অবস্থানে থেকে ভারতকে বারবার খুঁচাতে থাকেন, তাহলে ওরা আপনার জায়গাটা দখল করে নেবে। ওরা দখল করে নিয়ে চিকেন নেককে, আপনি যেটা বললেন, এলিফ্যান্ট নেক করে ফেলবে। এখন থার্ডলি যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত, মানে মূল ব্যাপার হলো কি জানেন, আপনি পান্না আছেন, আপনার শক্তি আছে, ধরেন 10 কেজি বা 20 কেজি ওজনের একটা বস্তা হুম, হুম। মাথায় নিয়ে ঘোরার মতো। তো আপনাকে লোভ দেখানো হলো যে এইটার মধ্যে 40 কেজি স্বর্ণ আছে, এটা তুমি যদি মাথায় করে নিতে পারো এটা তোমার। আপনি কোনো কারণে 40 কেজি স্বর্ণ মাথায় আপনাকে তুলে দেওয়া হলো, আপনি তো মরে যাবেন, ইউ উইল ডাই। Right. এখন বাংলাদেশের যে অবস্থা, যারা বাংলাদেশকে এই ভারতের সাথে একটা সংঘাতে জড়ানোর জন্য চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য তো বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তাদের উদ্দেশ্য ওই যে আমি প্রথমে যেটা বললাম, জঙ্গল সলিমপুর থেকে শুরু করে ওই এলাকাতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করা। তাদের উদ্দেশ্য হলো মংলা বন্দর এবং এই অঞ্চলে চট্টগ্রাম বন্দরের ফ্যাসিলিটিস গুলো নিয়ে এসে ঢাকাতে তাদের একটা পুতুল সরকার বসানো। তাদের উদ্দেশ্য সীমান্তের যে এলাকাগুলো আছে সেই এলাকা ভারতকে দিয়ে দেওয়া। তো এই যে আমরা এই চক্রান্তের মধ্যে আমরা কেন ফাঁদে পা দিতে যাবো? আমরা Stepping বলবো করছে। সেভেন সিস্টার, হ্যাঁ আমরা সেভেন সিস্টার দখল করবো, এটা করবো, যেখানে আমরা হুম, হুম। জঙ্গল সলিমপুরের মতো একটা ছোট ইউনিয়নও না, একটা ইউনিয়নে না, আপনার ভালো সেই থাকেন। এলাকাতে গিয়ে সেই এলাকাকে আমরা দেদারসে মার খাচ্ছি। যেখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে, যেখানে হাইয়েস্ট শান্তি বাহিনীর কয়জন লোক ছিল? 5 থেকে 6 হাজার। 5 থেকে 6 হাজার যোদ্ধার সাথে আমরা মানে স্বাধীনতার পর থেকে যুদ্ধ করে হাজার হাজার মানুষ আমরা মানে হারিয়েছি, আমাদের সেনা সদস্য হারিয়েছি, আমরা বুঝতে শত পারছি শত রহমান, হাজার হাজার আমি কোটি। আপনার মেসেজটি আমরা পেয়ে গেছি। সেটি আমাদের সব জন্য সবচেয়ে বড় উদ্বেগের। আপনি ভালো থাকবেন। আপনি যে এই সংকেত গুলো দিলেন, নিশ্চয়ই আমাদের যারা রয়েছেন দায়িত্বশীল পর্যায়ে তারা ভেবে দেখবার চেষ্টা করবে আসলে কি হতে যাচ্ছে। আপনি অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।